আজ আমি ওকে ছাড়বই না। তবে এখানে ফ্যাশন সেন্টারে হত্যা হয়ে গেছে একটা, তাড়াতাড়ি আয়। ইয়োর অনার, 4 এপ্রিল রাতে ইউকে রয় হোটেলে ফ্যাশন শো এর জন্য গ্রিন রুমের ভেতর একটা ধারালো কাঁচি দিয়ে উনি নেত্রাকে হত্যা করেন। তুমি নিজেকে কি মনে করো? তুমি মডেল? তুমি আমার ফ্যাশন শো নষ্ট করবে? নেত্রার চিৎকার শুনে সবাই গ্রিন রুমের দিকে দৌড়। এটা হলো সেই কাঁচিটা যেটা দিয়ে নেত্রাকে খুন করা হয়েছে। অন্যদের কথা বাদ দিন, মিস্টার পাঠক, যিনি ওনাকে ডিফেন্ড করার জন্য এখানে বসে আছেন, আপনিও তো ওখানে উপস্থিত ছিলেন।
অবাক করার কথা হলো যে উনি এই কেস যেটায় উনি হেরে যাবেন সেটা কেন হাতে নিয়েছেন। এর জন্য কি মিস্টার পাঠক ডবল ফিজ হাতে পাচ্ছেন? কেন মিস্টার পাঠক? ইওর অনার, এই কেসের এমন একটা রহস্য রয়েছে যেটা এখনো পর্যন্ত আমাদের সামনে এসে পৌঁছয়নি। নীলাক্ষী দেবী, দয়া করে মহামান্য বিচারককে বলুন যে ঠিক কি হয়েছিল সেই রাতে। ইয়োর অনার, আমি গ্রিন রুমে একা ছিলাম, আর হঠাৎই সেই সময় আমি পতঙ্গগুলোকে তাড়ানোর অনেক চেষ্টা করি, আর তখনই হঠাৎ নেত্রা! ইওর অনার, মার্ডার স্পট থেকে পুলিশ একটাই মাত্র কাঁচি উদ্ধার করেছে, যার উপর এনার আঙুলের ছাপ ছিল। ইওর অনার, হতে পারে যে দ্বিতীয় কাছিটা কেউ কোথাও লুকিয়ে ফেলেছে, হত্যাকারী তা নিজের সঙ্গে নিয়ে গেছে। আপনিও তো ওখানে ছিলেন অন্যান্য সাক্ষীদের সঙ্গে, আর কেউই অন্য কোনো কাঁচি পায়নি, আর উনি ছাড়া কেউ ছিলই না। এই যে ফোর্ডিং এর গল্পটা উনি শোনাচ্ছিলেন ইওর অনার, আর ফোর্ডিং তো বর্ষাকালেই দেখতে পাওয়া যায়, আর তাছাড়া ওই গ্রিন রুম চারিদিক থেকে এয়ারটাইট ছিল, তাহলে ফোর্ডিং কোথা থেকে আসবে? ইওর অনার, উনি মিথ্যে কথা বলছেন। না ইয়োর অনার, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি মেনেই নিচ্ছি যে এতক্ষণ ধরে আপনি যা বলেছেন সত্য বলেছেন, সত্য ছাড়া মিথ্যা বলেননি। ইওর অনার, আমি শ্রুতি বেহেল, ফ্যাশন ডিজাইনারকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। শ্রুতি, আমাকে এটা বলুন যে যখন আপনি নেত্রার গ্রিন রুমে পৌঁছলেন তখন আপনি কি দেখলেন? যখন আমি দৌড়ে ওখানে গেলাম তখন আমি দেখলাম যে এটা কি করেছো তুমি? ওখানে কি আরেকটা কাঁচি দেখতে পেয়েছিলেন আপনি? আমি এতটা খেয়াল করিনি, কিন্তু বোধহয় ওখানে আর অন্য কোনো কাঁচি ছিল আর না। এই যে ফোর্ডিং এর গল্পটা এক্ষুনি আমরা সবাই শুনলাম, আপনি কোনো ফোর্ডিং ওখানে দেখেছেন? নজরে পড়েছিল? না ইওর অনার, আমি তো ওখানে কোনো প্রজাপতি বা কিছু দেখিনি। পাঠকবাবু, যদি ওই ঘরটা ফোর্ডিংয়েই ভর্তি ছিল তাহলে সেই ফোর্ডিংগুলো কোথায় গেল? আপনিও তো শ্রুতির পেছন পেছন গ্রিন রুমে গেছিলেন, আপনি কি কোনো ফোর্ডিংকে উড়ে যেতে দেখেছেন? ইওর অনার, আমি মানছি যে এরকম কোনো বস্তু আমিও দেখিনি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওর গলাতে, ওর ঘাড়ে একটা দাগ রয়েছে। পাঠকবাবু, ওনাকে তো জেলে মশায় কামড়েছে, হয়তো তারই দাগ অথবা অন্য কিছু। না না ইয়োর অনার, এই দাগগুলো সেই রাত থেকেই রয়েছে যেদিন পতঙ্গগুলো আমাকে কামড়েছিল। আই সোয়্যার, আমি নেত্রাকে মারিনি, আমি মারিনি ওকে। আপনার বলাতে কি যায় আসে? সমস্ত সাক্ষ্য প্রমাণ এটা বলছে যে আপনি আসল দোষী, আপনি নেত্রাকে খুন করেছেন। পুষ্কর সম্রাট, নেত্রা আর নীলাক্ষীর ব্যাপারে আপনি যা জানেন এই কোর্টকে বলুন। ইয়োর অনার, নেত্রা আর নীলাক্ষী সবসময় একে অপরের কম্পিটিটর। আই মিন, দুজনের একই শোতে কাজ করাটা ইটস ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল টাস্ক। দুজনে কোনো শোতে শো স্টপারের কাজ করার জন্য কোনোভাবেই রেডি নয়। আই মিন, হয়তো আপনি নেত্রাকে ডাকুন অথবা নীলাক্ষীকে। দয়া করে বলুন, যদি এরকমটাই হয় তাহলে সেই রাতে দুজনে একসঙ্গে কিভাবে? স্যার, দ্যাট ওয়াজ আ ফ্যাশন চ্যারিটি শো, সেই জন্য আমি এদের দুজনকে স্পেশাল ইনভাইট করেছিলাম। ও মাই গড, দেখে তো এমন মনে হচ্ছে যে শাহরুখ আর সলমান দুজনে একসঙ্গে রয়েছে। কাজের কথা বলো পুষ্কর, তুমি তো জানোই দ্যাট আই অ্যাম অলওয়েজ দ্য শো স্টপার, আর ওটাই হতে চলেছে। ও রিয়েলি? যদি নেত্রা ছাড়া অন্য কেউ শো স্টপার হয় তো ডার্লিং, আই এম লিভিং। লিসেন ডার্লিং, আমি একটা কাজ করি, চলো টস করি। যদি হেডস আসে তাহলে নীলাক্ষী, আর টেল পড়লে নেত্রা। ওকে। টেলস। You know what?
I always knew it. Then I'm leaving. Just sit down, just chill. This is your show. You are the baby of this show. আর তোমার নামও অ্যানাউন্স হয়ে গেছে। So just cool down and sit. স্যার সেই সময় নীলাক্ষীকে র্যাম্পে আসার জন্য বুঝিয়েছিলাম, কিন্তু স্যার যখন ও ফিরে যাচ্ছিল তখন ইওর অনার, এইখান থেকেই নীলাক্ষী প্ল্যান করা শুরু করেছিলেন। উনি ঠিক করে নিয়েছিলেন যে উনি এর বদলা নেবেন। উনি গ্রিন রুমে গিয়ে তখন নেত্রার জন্য অপেক্ষা করছিলেন। খুবই রেগেছিলেন। যখনই নেত্রা আসলো ওনারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলেন, তর্কাতর্কি হলো। তারপর ইওর অনার, ব্যাপারটা খুবই সোজা। ওখানে কেউ কোনো কাঁচিও দেখেনি আর কেউ কোনো ফোর্ডিংও দেখেনি, যেমন সব আসামি বলে থাকে। ইনিও মিথ্যে বলছেন। না, আমি হত্যাকারী নই। আমি কাউকে খুন করিনি। আমি মানছি যে নেত্রার সঙ্গে আমার একটা মনোমালিন্য ছিল। আই অ্যাডমিট ইট, কিন্তু আমি ওকে মারিনি। আপনি এটাও তো ঠিক করে নিয়েছিলেন যে নেত্রার সাথে বদলা নেবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, একদম ঠিক বলছেন। কিন্তু তারপর থেকে আমার সঙ্গে শুধু খারাপই হয়ে চলেছে। খারাপ কাজ করলে কি করে ভালো ফল পাবেন? আমি আমার জীবনে জ্ঞান তো কারোর সঙ্গে কোনো খারাপ কাজ করিনি, কিচ্ছু ভুল করিনি। কিন্তু জজ সাহেব, যেদিন থেকে আমি ওই ফ্ল্যাটে শিফট করেছি আমার সঙ্গে শুধু খারাপই হচ্ছে। কোন ফ্ল্যাটের কথা বলছেন আপনি? ইওর অনার, আজ থেকে ঠিক 3 মাস আগে আমি ভার্সোভার কুইন ভিলা ফ্ল্যাট নাম্বার 704 এ শিফট করেছি। ভাড়া নিলেন নাকি? হ্যাঁ দাদা। কত নম্বর ফ্ল্যাট আপনার? 704। কি 704? আরে আরে শুনুন ইওর অনার, আমি কিচ্ছু বুঝতে পারিনি যে ওয়াচম্যান এরকম রিঅ্যাক্ট কেন করলো। কিন্তু প্রথম রাত্রেই আমি ওই ফ্ল্যাটের ভেতরে একটা অদ্ভুত অনুভব করি। কিরকম অনুভূতি? ইওর অনার, আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আছে? বিষয়টা নিয়ে আমি বেশি মাথা ঘামাইনি, কেননা আমার মনে হয়েছিল হয়তো সেটা আমার চোখের ভুল হবে। কিন্তু আমার ঘরে কোনো কাজের লোকই কাজ করতে রাজি হতো না। অনেক অনেক কষ্ট করে আমি একজনকে পেলাম। পুরো 10,000 টাকা লাগবে মেম সাহেব। কি বললে তুমি? 10,000 টাকা? 2-2.5 টাকার থেকে বেশি এখানে কেউ নেয় না, আর তুমি 10,000 টাকার কথা বলছো? টাকার কথা ছাড়ুন মেম সাহেব, আগে এটা বলুন আপনার এই ভুতুরে ঘরে কে আর কাজ করতে আসবে? কি বললে তুমি? ভুতুরে ঘর? জানেন না বুঝি আপনি? ওই বড় নায়িকা ছিল না, মুগ্ধা কর, 7 বছর আগে এই ঘরে গলায় দড়ি দিয়ে মরেছিল। তবে থেকে এই ঘর বন্ধ ছিল। আর শুনেছি যে এই ঘরে ওই নায়িকারই নাকি ভূত থাকে। আমি নিজেরই ঘরে বসে থাকতাম, কিন্তু আমার মনে হতো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন রাত্রে কাজ সেরে বাড়ি ফিরতাম তখন আমার এরকম মনে হতো যেন আমি চলে যাওয়ার পর আমার এই ঘরে কেউ যেন এসেছিল। কখনো কখনো গ্যাস অন থাকতো, বা কখনো কখনো আমার এরকম মনে হতো যেন আমার পিছন থেকে কেউ যেন চলে যাচ্ছে। বাথরুমে যাওয়ার পর একটা
অদ্ভুত গন্ধ পেতাম আমি, যেমন যেমন লেডিস পারফিউমের গন্ধ থাকে না, ঠিক সেই রকম। যেন মনে হতো এক্ষুনি কেউ স্নান করে বেরোলো। ব্যাস, তারপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমার ঘরে ভূত আছে। মুক্তা ঘরের ভূত। বাবা, পাঠকবাবু প্ল্যান বিও তৈরি করে রেখেছেন। ফোরিং এর গল্প খাটলো না তো ভূত প্রেতের গল্প চলে এলো। ইওর অনার, নেত্রার খুনের অপরাধে এনাকে শাস্তি দিতেই হবে। আমি খুন করিনি, আমি কাউকে খুন করিনি। জজ সাহেব প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। নীলাক্ষী, কি হয়েছে তোমার? আমার আমার মাথাটা ঘুরছে। রিওনার, আমার মক্কেলের পরিস্থিতি দেখে আমি আদালতের কাছে বিনম্র অনুরোধ করতে চাই যে এই কেসের শুনানিটা এখানেই স্থগিত করা হোক। আদালত ডিফেন্সের কথার উপর আস্থা রেখে কাল সকাল 10টা পর্যন্ত শুনানির কাজ মুলতবি রাখছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টিল টুমরো 10 AM। মিস্টার পাঠক, আমাদের হার জিতের মধ্যে শুধু আজকের রাতটাই রয়ে গেছে। অনলি ওয়ান নাইট। সেদিনের ঘটনাক্রম অনুযায়ী নীলাক্ষী ওইদিকে দাঁড়িয়েছিল, ওই পর্দার পিছনে, আর নেত্রার মৃতদেহটা এখানে পাওয়া গিয়েছিল। তাহলে কি কেডি? তো আসলে যাবে, আমি কিন্তু এখান থেকে শ্রমণকে দেখতে পাচ্ছি না ওই পর্দার পিছনে। এটা সম্ভব যে নীলাক্ষী যখন সেখানে দাঁড়িয়েছিল ওকে নেত্রা ঠিক মতো দেখতে পারেনি, আর যে ব্যক্তি নেত্রাকে হত্যা করেছে আর এখানে দরজা থেকে পালিয়ে যায়, নীলাক্ষী তাকে দেখেনি। কি বলছো কেডি তুমি? একটা ঘরের মধ্যে দুজন লোক, দুজনের মধ্যে একজন খুন হয়ে যায় আর একজন কিচ্ছু বুঝতে পারে না। হতে তো সেখানে অনেক কিছুই পারত দাবে। নীলাক্ষী ওর বক্তব্যে বলেছিল যে ও পতঙ্গ দেখতে ব্যস্ত ছিল। এটা সম্ভব যে ও দরজার পিছনে ছিল, পতঙ্গগুলোকে নিয়ে ব্যস্ত ছিল, ও হত্যাকারীকে দেখেনি। শ্রমণ, কি করছিস? আরে বলুন ভাই, আমি দেখছি ওই টুকে টুকে দেখছি যে ফোরিং টোরিং এর মধ্যে লুকিয়ে নেই তো ব্যাস। কিছু পেলে ওখানে? আরে কিচ্ছু পাওয়া যায়নি। আরে দাবে স্যার, কিচ্ছু না, কিচ্ছু পেলাম না। কেডি, এখানে কিচ্ছু নেই, চলো এখান থেকে, এক চলো। মিনিট, স্যার, কি দেখছেন আপনি? এই কার্পেটটাকে তোর একটু। সব কাজ হয়ে গেছে। শোনো, কেউ যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে, বুঝলে? টাকা পেয়ে যাবে, টাকার চিন্তা তুমি একদম করো না। শুধু আমার কাজটা করো, যেন আগে কোনো টেনশন না হয়। এখন মাথা ব্যথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখনো একটু ব্যথা আছে। হয়তো আমি আমার ওষুধ খেতে ভুলে গেছি, তাই হয়তো মাথা ঘুরছিল। ওষুধ খাওনি তুমি? কিসের জন্য ওষুধ খাও তুমি? যবে থেকে আমার সঙ্গে এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, তখন আমি ডক্টরকে দেখাই। আচ্ছা, কোন ডক্টর? ডক্টর রাজ প্রজাপতি। উনি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। ইয়নার, ইনি ডক্টর প্রজাপতি নীলাক্ষীর চিকিৎসা করছিলেন। মহামান্য বিচারককে বলুন কি বিষয়ে চিকিৎসা করছিলেন আপনি, আর কি সমস্যা ছিল নীলাক্ষীর? জজ সাহেব, নীলাক্ষী 2 মাস আগে আমার কাছে এসেছিল, আর ওর সঙ্গে ওর ফ্যাশন ডিজাইনার বন্ধু শ্রুতিও ছিল। ডক্টর, ও নীলাক্ষী, ওকেই আপনার কাছে দেখাতে এনেছি। নীলাক্ষী, হ্যাঁ, ডাক্তারকে বলো তোমার কি অসুবিধা হয়। হ্যাঁ বলুন। ডক্টর, আসলে হয়েছে কি, কয়েকদিন ধরে আমার সাথে এবার মেডিকেল সায়েন্স তো এখন এই সুপার ন্যাচারাল জিনিসে
বিশ্বাস রাখে না জজ সাহেব। যদি এই বিষয়টার উপর বিশ্বাস আপনি নাই করেন তো কি বিষয় আপনি চিকিৎসা করছিলেন, কি ওষুধ দিচ্ছিলেন আপনি নীলাক্ষীকে, কেন দিচ্ছিলেন ওষুধ আপনি? ওটা আমি ওনার স্ট্রেস লেভেল কমানোর জন্য দিচ্ছিলাম। আমার কাছে এর আগেও একজন মডেল এসেছিল সেম প্রবলেম নিয়ে, আর আমি দেখেছিলাম যে উনিও ভীষণই স্ট্রেসে ছিলেন। জজ সাহেব, নর্মালি মডেলদের লাইফস্টাইল এমন হয় যে লেট নাইট পার্টিজ, ড্রাগস, অ্যালকোহলস, যার ফলে সেগুলোর সাইড এফেক্টস দেখা দেয়। যেমন আর কি নীলাক্ষীর বিষয়টায় আমি দেখেছিলাম এরকম কেসেস প্রায় আসতে থাকে। নীলাক্ষী, দয়া করে আপনি আদালতে বলুন যে এইমাত্র ডাক্তারবাবু যা বললেন সেগুলো কি সত্যি? আপনিও কি লেট নাইট পার্টি করতেন? ড্রাগস, মদ্যপান, এই ধরনের বাজে অভ্যাসগুলো কি আপনার ছিল? একদমই না, আমি এসব একদমই করতাম না। আর আমি এটা ডক্টর প্রজাপতিকে বলেও ছিলাম। জজ সাহেব, নীলাক্ষীর কেসটা একটু অড। আমি গত 2 মাস ধরে ওনার চিকিৎসা করছি, আর যে রেজাল্ট আমাদের পাওয়া উচিত সেটা দেখা যাচ্ছে না। নীলাক্ষীর কেসটা একটু এক্সট্রিমও, যার থেকে পেশেন্ট নিজেকেও হার্ট করতে পারে। সেলফ ইনফ্লেক্টেড বোনস যাকে বলা হয়। ডাক্তারবাবু, কেডি পাঠক আপনাকে এখানে আমন্ত্রণ করায় আমি ভেবেছিলাম যে আপনি একটা বিরাট রহস্যের জাল উন্মোচন করবেন, কিন্তু এখানে তো আপনার টাই ফিশ হয়ে গেল। ধৈর্য ধরুন মিস্টার গোখলে, রহস্যের কথা আমি আপনাকে বলছি। ইয়নার, গতকাল আমরা ঘটনাস্থলে একবার ফিরে গিয়েছিলাম, সেখানে যেখানে নেত্রাকে হত্যা করা হয়েছিল। আর সেই ঘরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে। সেই ঘরে একটা কার্পেট পাতা রয়েছে। সেই কার্পেটটাকে তুলে যখন আমরা দেখলাম, অর্থাৎ নীলাক্ষী ঠিক কথাই বলছিল ইয়নার, ঘটনাস্থলে 2টো কাঁচি ছিল। একটা দিয়ে নেত্রাকে হত্যা করা হয়েছিল আর দ্বিতীয়টা ওনার হাতে ছিল, যেটা ওনার হাতে থেকে পড়ে যায়। কেউ খুবই সন্তর্পণে ওই কাঁচিটাকে কার্পেটের নিচে লুকিয়ে দিয়েছিল, যে কারণে কারো দৃষ্টিটা সেখানে গিয়ে পড়েনি। কি উল্টো পাল্টা বাউন্সার মারছেন আপনি মিস্টার পাঠক? কে লুকোবে ওই কাঁচি? হতেই পারে আপনার কোনো ভুল হচ্ছে হয়তো। ভুল আমাদের হচ্ছে না, সেটার ফটো তুলে এনেছি আমরা। এই দেখুন, এই চিহ্নটা কাঁচি ছাড়া অন্য কোনো বস্তুর হতেই পারে না ইওর অনার। ব্যাপারটা হলো, কাঁচিটা যদি এখানে লুকিয়ে রাখা হয় তাহলে কাঁচিটা গেল কোথায়? ইওর অনার, আমার মনে রয়েছে যে ঘটনার রাতে সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তি ওখান থেকে ভেন্যু থেকে যখন বেরোলেন, তখন ফ্যাশন ডিজাইনার শ্রুতি বেহল সেখানেই থেকে গিয়েছিলেন। শ্রুতি দেবী, যতদূর জানতে পেরেছি যে আপনি ঘটনার দিন ঘটনাস্থলে অনেক রাত পর্যন্ত থেকে গেলেন। পুলিশের সেখান থেকে চলে যাওয়ার পরেও আপনি সেখানে ছিলেন কেন? আসলে আমার কিছু কস্টিউমস গ্রিন রুমে ছিল, আমি সেগুলোর জন্যই ওয়েট করছিলাম। এই ছোট কাজটার জন্য আপনি কেন কষ্ট করতে গেলেন? আপনার 4 জন সহায়ক রয়েছে, তাদের মধ্যে কাউকে আপনি বলে দিলেই তারা কাজটা করে দিত। আমার এটা অনুমান শ্রুতি দেবী যে আপনি সেখানে থেকে গিয়েছিলেন সেই কাঁচিটাকে ওই কার্পেটের নিচ থেকে বের করার জন্য, যেটাকে আপনি ওখানে রেখেছিলেন। আপনি কেমন কথা বলছেন মিস্টার পাঠক? আমি কাঁচি নিয়ে কেন ফেরত যাব, বা আমি কেন কাঁচি লুকোবো? কেননা আপনি ওই কাঁচিটাকে লুকিয়ে রেখে আপনার অপরাধটাকে লুকোনোর চেষ্টা করছিলেন। ইওর অনার, এই বিষয়টা একটু নোট করা হোক যে ওই ঘরে সর্বপ্রথম যিনি গিয়েছিলেন তিনি শ্রুতি দেবী। মিস্টার কেডি পাঠক, আগে গোখলে বাবু, আমি মানছি যে শ্রুতি ম্যাডাম গ্রিন রুমের দিকে দৌড়ে গেছিলেন, কিন্তু চিৎকার শোনার পর ততক্ষণে খুন হয়ে গেছিল আপনার ক্লায়েন্টের হাতে। তাহলে শ্রুতির ওপর দোষ চাপিয়ে লাভটা কি হবে বলুন? আর যদি ভেতরে কেউ কাঁচি লুকিয়ে থাকে তাহলে সেটা মীনাক্ষী লুকিয়ে রেখেছিলেন। ইওর অনার, এই বিষয়টা তো একেবারে স্পষ্ট যে যেই ব্যক্তি কাঁচিটা ওখানে রেখেছে সেই জানতো যে কাঁচিটা ওখানে রয়েছে, আর কাঁচিটাকে সেখান থেকে উধাও করে দেওয়া ব্যক্তি সেই হবে নিশ্চয়ই। নীলাক্ষী সেটা হতেই পারে না ইওর অনার, কেননা নীলাক্ষী সেই সময় পুলিশি হেফাজতে ছিলেন। তাহলে সেটা কে হতে পারে? জানি না আমি ইওর অনার, কিন্তু আমি আদালতের কাছে এটা কথা দিচ্ছি যে আমি এই বিষয়টার খোঁজ নিয়েই ছাড়বো। সত্যিটা কি সেটার খোঁজ আমি নিয়েই ছাড়বো। ইওর অনার, ঠিক যেইভাবে আমরা কাঁচিটার সেখানে থাকা আর তারপর সেটার সেখান থেকে উধাও হয়ে যাওয়ার প্রমাণটা পেয়েছি, আমাদের পুরোপুরি বিশ্বাস রয়েছে যে নীলাক্ষী যেই পতঙ্গের কথা বলছে সেগুলোকেও কোনো ব্যক্তি কৃত্রিমভাবে সেখানে রেখে দিয়েছিল হয়তো ইওর অনার।
সেখানে রেখেছিল আর তারপর সেগুলোকে উধাও করে দেয়, হাঁটিয়ে দেয়, যাতে নীলাক্ষী এটা বিশ্বাস করতে পারে। আমি সত্য পর্যন্ত পৌঁছে দেখাবো ইওর অনার, যদি আপনি আমাকে সময় দেন একটু। ঠিক আছে, আদালত একদিনের জন্য মুলতবি করা হলো। সেট্রোফাইসিন একবার কনফার্ম করে দেখে নি। আনবিলিভেবল। এই ওষুধটা পাওয়া গিয়েছে ইওর অনার। এই ওষুধটা নীলাক্ষীর ঘর থেকে আমরা পেয়েছি। নীলাক্ষী, বলুন কি হয়েছিল? এটা সেই ওষুধ যেটা যেটা ডক্টর প্রজাপতি আমাকে প্রেসক্রাইব করেছিলেন স্ট্রেস কমানোর জন্য। কিন্তু ইওর অনার, এটা স্ট্রেসের কোনো ওষুধ নয়। এটা একটা হ্যালুসিনেটরি ড্রাগ। অর্ডার অর্ডার। এমন একটা ড্রাগ যেটা সেবন করলে কোনো মানুষের মানসিক বিকৃতিতে বিচিত্র বিষয় আসতে পারে, কিছু সংশয় ইত্যাদি উৎপন্ন হয়ে থাকে। আর আমার মক্কেলের সঙ্গেও ইওর অনার সেরকমটাই হয়েছিল। ইওর অনার, আমি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে নীলাক্ষীকে এই ড্রাগের শিকার বানানো হয়েছে। ইওর অনার, কুইন ভিলা ফ্ল্যাট নাম্বার 704-এ যেখানে নীলাক্ষী বসবাস করত, সেখানকার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে আমার সহায়করা কথাবার্তা চালায়। এটা জানতে পারা গিয়েছে ইওর অনার যে সেখানে কোনো অভিনেত্রীর আত্মহত্যা করার মতন ঘটনা ঘটেনি, আর না তো ওই ফ্ল্যাটটা গত 7.5 বছর ধরে বন্ধ আছে। কিন্তু ওই ওয়াচম্যান সেদিন সে আমাকে... হ্যাঁ ইওর অনার, ওই দুর্ভাগ্যবশত ওই দ্বাররক্ষী হরি আর কাজের মেয়ে কবিতা দুজনেই বেপাত্তা এখন। আমার এরকমটা মনে হচ্ছে যে ওরা ভয় পেয়ে গিয়ে কোথাও লুকিয়ে গিয়েছে। তাহলে আপনার কথা মতো ওই ওয়াচম্যান আর মেট দুজন মিলে এই কাজটা করেছে? আগে না ইওর অনার, আমার মনে হচ্ছে তাদেরকে কেবল ব্যবহার করা হয়েছিল। কেডি বাবু, একটা গুগলি ফেলি, বলুন তো আসল মাস্টারমাইন্ডটা কে? ইওর অনার, প্রথমে আমার মনে হয়েছিল যে ডক্টর প্রজাপতি এই গোটা ঘটনাটার তিনি পরিকল্পনাকারী, কিন্তু কাল তাকেও হত্যা করে ফেলা হয়। এরকমটা মনে হচ্ছে যে অন্য কোনো ব্যক্তি এখানে রয়েছেন, যিনি এই ষড়যন্ত্রটাকে তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েও যাচ্ছেন। সবার আগে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, একটু মন দিয়ে দেখো যে এটা কি সেই ওষুধ যেটা ডক্টর প্রজাপতি তোমাকে লিখে দিয়েছিল? ইয়েস ইওর অনার, এটা ওই ওষুধটাই। কি সঞ্জীব, তুমি তো আমাকে এই ওষুধটা এনে দিয়েছিলে, তাই না? তো আপনি হলেন যিনি নীলাক্ষী দেবীকে ওই ওষুধ নিয়ে এসে দিয়েছিলেন? আগে হ্যাঁ, নীলাক্ষী যখন ডাক্তারের কাছে গিয়েছিল ওই দিন আমি ওর সঙ্গে দেখা করি। সঞ্জীব, দেখো না একটু, জানি না ডক্টর কি অদ্ভুত ওষুধ লিখে দিয়েছেন, আমি ঠিক বুঝতে পারছি না। কোনো অদ্ভুত নয় নীলাক্ষী, ডক্টর তোমাকে ঘুমের জন্য দিয়েছে। ইউ শুড টেক ইট। ওকে ফাইন, আই উইল টেক ইট। আচ্ছা, তুমি নিচের মেডিকেল স্টোর থেকে আমার জন্য এই ওষুধটা এনে দেবে প্লিজ? আর তারপর আমি ওই প্রেসক্রিপশন নিয়ে নিচে যাই আর মেডিসিনটা এনে দিই। কোথাও এরকমটা নয় তো যে প্রেসক্রিপশনে যে ওষুধটা লেখা ছিল তার জায়গায় আপনি অন্য কোনো ওষুধ নিয়ে আসলেন? এরকম আমি কেন করব মিস্টার পাঠক? নীলাক্ষী আমার ফ্রেন্ড, আমি সেই ওষুধটাই নিয়ে এসেছিলাম যেটা প্রেসক্রিপশনে লেখা ছিল। তাহলে প্রেসক্রিপশনটা কোথায়? আর তখনই তো বোঝা যাবে যে এটা সত্যি না মিথ্যে। দিন উত্তর আপনি এবার গোখলেবাবুর প্রশ্নের। ওটা আমি নীলাক্ষীকে দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, তাহলে ওই প্রেসক্রিপশনটা আমার বাড়িতেই আছে। বিচিত্র বিষয় অনার যে আমার সহায়ক বরুণ আর শ্রমণ
পুলিশের সঙ্গে মিলেমিশে ওখানে গিয়ে খোঁজ করে, কিন্তু তারা কোনো প্রেসক্রিপশন সেখান থেকে পায়নি। এরকমটা নয় তো যে আপনি উধাও করে দিলেন সেটা ওখান থেকে? মিস্টার পাঠক, আপনি আমাকে অহেতুক সন্দেহ করছেন। শ্রুতি দেবী, আপনি নিয়ে গিয়েছিলেন নীলাক্ষীকে ডক্টর প্রজাপতির কাছে। সোজাসুজি জিজ্ঞেস করব, কেন নিয়ে গিয়েছিলেন, কি কারণ ছিল এর পিছনে? শহরে অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞরাও তো ছিলেন, ডক্টর প্রজাপতির কাছেই কেন? কারণ আমি ডক্টর প্রজাপতিকে আগে থেকে জানতাম। ইওর অনার, ইনি ডক্টর প্রজাপতিকে আগের থেকেই চিনতেন। এই কারণে উনি নীলাক্ষীকে ওনার কাছে একটা পূর্ব নিয়োজিত পরিকল্পনা মাফিক নিয়ে গিয়েছিলেন আর চাপ দিয়েছিলেন ডক্টর প্রজাপতির ওপর যাতে উনি ওকে একটা ভুল ওষুধ দেয়। আপনার হয়েছেটা কি মিস্টার পাঠক? নীলাক্ষীর ভালোর জন্য আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, আর আমি ডাক্তারকে বলবো যে ওকে ভুল ওষুধ দিয়ে দিক? আগে ইওর অনার, কোনো চিকিৎসক তার রোগীকে একটা ভুল ওষুধ কেন দেবেন? যদি ডক্টর প্রজাপতি এরকমটা করে থাকেন তো ইওর অনার শুধুমাত্র শ্রুতি দেবীর চাপে পড়ে এই কাজটা করেছেন, আর শ্রুতি দেবীর কাছে এই কাজটা করার যথেষ্ট কারণ ছিল। নীলাক্ষী, দয়া করে মহামান্য বিচারককে বলুন যে 6 মাস আগে আপনার আর শ্রুতির মধ্যে কি হয়েছিল? কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে একটা ফ্যাশন শো অ্যাটেন্ড করতে গেছিলাম, যার ডিজাইনার শ্রুতি ছিল। কিন্তু ও আমায় যে ড্রেসটা পরিয়ে র্যাম্পে হাঁটাতে চেয়েছিল স্যার, সেটা আমি বুঝতে পারি যে সেটা একজন জার্মান ডিজাইনারের কাছ থেকে চুরি করা। শ্রুতি, হোয়াট দ্য হেল ইজ দিস? তুমি আমাকে কি ভেবেছোটা কি? এই চুরি করা ড্রেস পরে আমি কিছুতেই র্যাম্পে হাঁটবো না। মীনাক্ষী প্লিজ, আমি আমি সিঙ্গাপুরে লাস্ট মোমেন্টে আরেকজন মডেল কোত্থেকে আনবো? দ্যাটস ইয়োর হেডেক, নট মাইন, মাইন্ড ইট। নীলাক্ষী, নীলাক্ষী প্লিজ লিসেন। ইওর অনার, সম্ভবত এই গোটা বিষয়টার প্রতিশোধ নেওয়ার জন্য এই শ্রুতি ডক্টর প্রজাপতির সঙ্গে মিলেমিশে এই ষড়যন্ত্রটা বানায়, যেটার কারণে নীলাক্ষীর জীবনটা নরকে পরিণত হলো। এই ওষুধটা ওনাকে দেওয়া হয়। আর আমার পুরোপুরি সন্দেহ রয়েছে ইওর অনার যে নেত্রাকে হত্যাও এই শ্রুতি করেছে। মিস্টার পাঠক, আগে যখন নেত্রার খুন হয়েছিল তখন আমি র্যাম্পে ছিলাম, আর যখন আমি ওর চিৎকার শুনলাম আগে না না না, তার চিৎকার শুনে একদমই নয়। যে সময় নেত্রা গ্রিন রুমে গিয়েছিল সেই সময় আপনিও পিছন পিছন গিয়েছিলেন। আপনি অন্য কিছু বলার আগে আমি আদালতকে বলতে চাই যে আমি ওই সময় র্যাম্পেই ছিলাম। ইনফ্যাক্ট পুষ্কর আমার সাথে ছিল। আপনি চাইলে পুষ্করকেও জিজ্ঞেস করতে পারেন। আর হ্যাঁ, কিছুক্ষণের জন্য পুষ্কর অবশ্যই র্যাম্পের পেছনে গিয়েছিল। সূত্র মারফত জানতে পারা গিয়েছে যে কয়েক মাস আগে আপনি নাকি নেত্রাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। কোথাও এরকমটা নয় তো যে সেই রাতে আপনি একটা সুযোগ পেয়ে যান আর সেটাকে ব্যবহার করে আপনি নেত্রাকে হত্যা করেই ফেললেন? স্যার, নেত্রার সঙ্গে আমি ফরেনের একটা শো সাইন করেছিলাম, কিন্তু শো সাইন করার পরেও ওর তরফ থেকে ব্যাপারটা ঝুলেছিল, সেই জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। এছাড়া আর কিচ্ছু নয় স্যার। ইওর অনার, যদি আমার আর নেত্রার মধ্যে কোনো ঝামেলা হতো তাহলে আমি ওকে ইনভাইট কেন করতাম আমার এটা সাথে? সম্ভব যে আপনি তাকে নিমন্ত্রণ করলেন এই প্রতিশোধের ভাবনাটা মনে নিয়ে। ওহ স্যার, এমন কিচ্ছু না। যদি এরকমটা না হয়ে থাকে তাহলে আপনি শোয়ের মাঝখানে র্যাম্প ছেড়ে পিছনে কেন চলে গেলেন? ইওর অনার, সেদিন আমার ওয়াইফের ফোন এসেছিল আর আমি আমার ওয়াইফের ফোন অ্যাটেন্ড করার জন্য আমি স্টেজের পেছনে যাই। এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? স্যার, এই হলো ফোন আর এই হলো ফোন কলস। স্যার, আমার ওয়াইফের কল এসেছিল 10:15 চ্যারিটি শো এর রাতে 4th এপ্রিল। ইওর অনার, তাছাড়াও নেত্রার খুন ওই 10:30টার আশেপাশে হয়েছিল, যেমনটা পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যখন নীলাক্ষী গ্রিন রুমের ভেতরে ছিলেন তখন অন্য কাউকে খুনি ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আদালত 8 ঘন্টার জন্য মুলতবি করা হলো। তারপর আদালত তার নিজের সিদ্ধান্ত শোনাবে। স্যার, এই কেসটা তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এবার কোনো মিরাকলই আমাদেরকে জেতাতে পারে। ওই শ্রমণের ফাইলটা থেকে কাগজপত্রগুলো বার কর। হ্যাঁ স্যার।
এটা কিভাবে হতে পারে? কি হয়েছে স্যার? কি ভাবছেন আপনি? একটা কাজ করতে হবে। রিওনার, আমার কাছে এখানে কয়েকটা ছবি রয়েছে। এই ছবিগুলো সেই দিন তোলা হয়েছিল রিওনার। মন দিয়ে দেখার বিষয় হলো যে এই সব কটা ছবি একই রকম দেখতে, কিন্তু শেষের দিকের ছবিগুলো দেখবেন রিওনার আবছা আবছা। এই সমস্ত ছবিগুলো সেই সময় নেওয়া হয়েছিল যখন আমি ওখানে ওই শো চলাকালীন উপস্থিত ছিলাম। আর সেই সময়ে ওই দিন পিছনে নেত্রাকে হত্যাও করা হচ্ছিল। ইয়নার, এবার আমি কি বলবো, যাই বলার এখানে এই ছবিগুলো যিনি তুলেছেন, ফটোগ্রাফার সঞ্জীব খুরানা, তিনিই বলবেন। সঞ্জীব বাবু, এই ছবিগুলো তো মহামান্য বিচারকও দেখলেন। আমি জানতে চাইবো যে কে তুলেছেন এই ছবিগুলো, এগুলো একটু দেখুন। আগে হ্যাঁ, এই সমস্ত ছবি আমি তুলেছি। মিথ্যে কথা বলছেন আপনি। কিন্তু এই যে ছবিটা রয়েছে একদম উপরের, এই ছবিটা তো আপনি তুলেছেন, কেননা এটা খুব বড় একটা ছবি। এই যে ছবিগুলো রয়েছে, এগুলো আপনার কাজের সঙ্গে একদম যায় না। আমার মনে হচ্ছে যে আপনার কোনো সহায়ক এগুলো তুলেছে, যে খুবই শিক্ষানবিশ, কেননা আউট অফ ফোকাস এই ছবিগুলো একেবারে অস্পষ্ট। না, আসলে আমি ওই 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। এখানে আরো একটা বিষয় বলতে চাইবো আদালতকে, যে ওই ফ্ল্যাট নাম্বার 704 কুইন ভিলা ইয়নার, যেখানে নীলাক্ষী বসবাস করতেন, সেটাও ইনিই দিয়েছিলেন নীলাক্ষীকে ভাড়াতে। কিন্তু সেটা নীলাক্ষী আমাকে বলেছিল যে ও আন্ধারিতেই শিফট হতে চায়। হ্যাঁ, নীলাক্ষী হয়তো আপনাকে বলেছিলেন যে আন্ধারিতেও শিফট করতে চায়, কিন্তু ওয়াচম্যান হরি আর ওই কাজের মেয়ে কবিতা যে গল্পটা বানিয়ে শুনিয়েছিলেন ওকে, সেটা তো সেরকমটা করতে তো আপনি বলেছিলেন ওদেরকে। সত্যিটা যাতে বাইরে বেরিয়ে না আসে, সে কারণে ইনি এই দুজনকে, হরিকে আর কবিতাকে, গৃহবন্দী করে রেখেছিলেন ইওর অনার। আমি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলতে পারি নেত্রার খুনি এই সঞ্জীব। অর্ডার অর্ডার। অনুমান করলেই কিছু হয় না মিস্টার পাঠক। আপনার কাছে কোনো প্রমাণ আছে? এক্সকিউজ মি ইওর অনার। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি এই ক্যামেরা খুরানা বাবুর, আপনার ক্যামেরাই তো এটা? হ্যাঁ। আর এই ক্যামেরাটার সাহায্যেই উনি সেই রাতের সমস্ত ছবিগুলো তুলেছিলেন ইয়নার, যেগুলো আপনিও কিছুক্ষণ আগে দেখলেন। ইয়নার, এটার চিপ কারে এখনো সেই ছবিগুলো উপস্থিত রয়েছে। যেই আবছা ছবিগুলোর কথা আমরা বলছিলাম, সেই সব কটা 10টা বেজে 14 মিনিট থেকে 10টা বেজে 18 মিনিটের মধ্যে তোলা হয়েছিল ইয়নার। আর খুরানা বাবু স্বয়ং এটা মেনে নিয়েছেন যে এই ছবিগুলো তিনি তোলেননি, ওনার সহায়ক তুলেছিলেন, কেননা উনি তখন বাথরুমে গিয়েছিলেন। ইয়নার, আমি জোরের সঙ্গে বলতে পারি আদালতকে, ওই সময়ের মধ্যে উনি বাথরুমে নয়, গ্রিন রুমে গিয়েছিলেন আর ওখানে নেত্রা দেবীকে হত্যা করছিলেন। খুরানা বাবু, পরিশ্রম করাচ্ছেন আপনি আমাকে দিয়ে, দোষটা স্বীকার করে ফেলুন না। কি আপনি মানবেন না? আমাকে দিয়ে পরিশ্রম করাবেন? কোনো ব্যাপার না। দয়া করে আপনি খুরানা বাবুকে অনুমতি দিন, উনি যেন এই প্যাডের মধ্যে তার নাম লেখেন। অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস দেখাতে চাইবো আপনাকে, যেটা আপনার নিজেকে বাঁচানোর সম্ভবত আর কোনো উপায় রাখবে না। আমার হাতে দুটো প্রেসক্রিপশন রয়েছে। প্রথমে এইটা, যেটা ডক্টর প্রজাপতি লিখেছিলেন। এটা ওনার প্রেসক্রিপশনের একটা কপি অনার, যেটা আমার সহায়ক তার ক্লিনিক থেকে খুঁজে নিয়ে এসেছে। আর এটা দ্বিতীয় একটা ফুটো ফাটা প্রেসক্রিপশন অনার, যেটা আমার অন্য এক সহায়ক নীলাক্ষীর বাড়ি থেকে ডাস্টবিন থেকে খুঁজে নিয়ে এসেছে। ইয়নার, আমি চাইবো যে আপনি এই দুটো প্রেসক্রিপশনকে একবার পরীক্ষা করে দেখুন।
ইয়নার অদ্ভুত বিষয় এখানে যে প্রেসক্রিপশনটা ডক্টর প্রজাপতি লিখেছিলেন সেটার মধ্যে ডেক্সামাইট লেখা আছে। সেই ওষুধটা যেটা স্ট্রেস রিলিফ অর্থাৎ দুশ্চিন্তা কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর ওই দ্বিতীয়টা যেটা নীলাক্ষীর বাড়ির ডাস্টবিন থেকে পাওয়া গিয়েছে ইয়নার, সেটার উপর সেট্রিফাইস ইন ইয়নার, সেই ড্রাগটা ইয়নার যেটা আমি এর আগে আদালতে পেশ করেছি। সেই ড্রাগ ইয়নার যার দ্বারা মানসিক একটা ভ্রম তৈরি হয়ে থাকে, হ্যালুসিনেশনস হয়। ইয়নার, আমি চাইবো যে এই প্যাডটা যার উপর খুব ভালোবেসে মিস্টার সঞ্জীব খুরানা তার নামটা লিখেছেন, আপনি এই হাতের লেখাটা ওই পুরনো প্রেসক্রিপশনটার সঙ্গে মিলিয়ে দেখুন ইয়নার, হুবহু মিলে যাবে। হ্যাঁ, আমি ওকে মেরেছি, কিন্তু ও আমাকে মারতে চেয়েছিল। অর্ডার অর্ডার। ইউর অনার, নেত্রা আমাকে রাইভেল নীলাক্ষীর বিরুদ্ধে ব্যবহার করছিল, আর ওর কথা অনুযায়ী আমি একে আন্ধারিতে শিফট করাই। আর তারপর আমি ওয়াচম্যান আর মেডকে টাকা দিয়ে ওখানে ভূতের আতঙ্ক ছড়িয়ে দিই। আর এই সব নেত্রার প্ল্যান ছিল। ও নীলাক্ষীকে মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছিল যাতে ও কম্পিটিশন থেকে বেরিয়ে যায়। আর আমি ওরই কথা অনুযায়ী ওর বাড়ির একটা এক্সট্রা চাবি বানাই। আমি লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে গিয়ে কখনো গ্যাস খুলে রেখে আসতাম, বাথরুমে লেডিস পারফিউম ছড়িয়ে দিয়ে আসতাম। আর এই সব কিছুতে নীলাক্ষী খুব প্রভাবিত হতো। আর ওই দিন যখন ও ডক্টরের সঙ্গে দেখা করে এলো, আমি ওই ওষুধটা কিনতে গিয়েছিলাম। সঞ্জীব, তুমি এমন কিছুই করবে না, কারণ আমি চাই না যে নীলাক্ষী ঠিক হয়ে যাক। আর শোনো, ওকে এমন একটা ওষুধ দাও যাতে ওর প্রবলেম আরো বেড়ে যায়। কিন্তু নেত্রা। সঞ্জীব, এই কিন্তু আমি কিছুই বুঝি না। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি বাস ততটুকুই করো। আর তারপরে আমি ওটাই করি। আর তারপর আমি ওকে হাই পাওয়ার হ্যালোসিনেটিক পিলস এনে দিই, যার প্রভাবে ওর জীবনটা একেবারে নরক হয়ে ওঠে। আর ওই রাতে যখন নেত্রা নীলাক্ষীকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তখন আমার খুব খারাপ লেগেছিল। আর তারপরে যখন নেত্রা র্যাম্প ছেড়ে যাচ্ছিল, তখন আমি ওর পিছু পিছু গেলাম। নিজের ক্যামেরাটা আমি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিই। আর যখন আমি গ্রিন রুমে ঢুকলাম, তখন দেখো কি অবস্থা করেছো তুমি ওর। এবার খুশি তো? সবে তো এর শুরু, এবার দেখতে থাকো কি কি হতে পারে। ঠিক আছে, তোমার যা করার তুমি করো, কিন্তু এবার আমি আর তোমার সঙ্গ দেব না। আর তোমার এই সত্যিটা আমি সবাইকে বলে দেব। তুমি এরকম কিছুই করবে না, বুঝেছো? তুমি এমন কিছুই করবে না। নেত্রা, এটা তুমি কি করছো? তুমি তোমাকে মেরে ফেলবো। নেত্রা, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমাকে। তুমি সবাইকে বলে দেবে না? নেত্রা না না। নেত্রার চিৎকার শুনে সবাই যখন ওখানে জড়ো হয়ে গেল, তখন আমি কাঁচিটাকে পা দিয়ে লুকিয়ে ফেলি। আর তারপরে ওই কাঁচিটাকে আমি গ্রিন রুম থেকে সরিয়ে ফেলি। ইয়নার, এটা স্পষ্ট যে ডক্টর প্রজাপতিকেও ইনিই মেরেছেন। সেই গল্পটাও এর সঙ্গে একটু জুড়ে দিন না। আগে হ্যাঁ, যখন ওয়াচম্যান হরির কাছ থেকে জানতে পারলাম যে কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট নীলাক্ষীর বাড়ি থেকে ওই ওষুধটা নিয়ে গেছে, যেটা আমি লুকাতে ভুলে গিয়েছিলাম, তাই তখনই আমি ডাক্তারের কাছে যাই। আর ওনাকে আমি অনেক টাকার লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি পরিষ্কার না বলে দেন আর পুলিশকে ফোন করতে যান। সেই জন্য আমার ওনাকেও ফোন করতে হয়। দ্য ডিফেন্স রেস্ট ইয়নার। এই আদালত নীলাক্ষী শর্মাকে সব অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে, আর সঞ্জীব খুরানাকে এই মুহূর্তে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।